নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কীর্তিহাটের কর্চার তৃতীয় খণ্ড শুরু হয়ে গেছে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, একটা ছোট্ট লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। শুরু করি। সুরেশ্বর বললে, হয়তো কুটিলতম রাজনীতির খেলা খেলেছিলেন দেওয়ান। নবাব বাদশার দরবার হলে ইতিহাসে এ ঘটনা পড়ে বিস্মিত হতো লোকে। ব্যবস্থা হয়েছিল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মেদিনীপুরের কালেক্টর সাহেব বাহাদুর। সন্ধ্যায় উৎসব হবে নৃত্য, গীত এবং উচ্চাঙ্গ সঙ্গীত। ম্যাজিস্ট্রেট সাহেবের পাশে বীরেশ্বর, রত্নেশ্বর হাজির থাকবেন। ওদিকে সেই রাত্রে শ্যামনগরে দে সরকারের বাড়িতে পড়বে ডাকাত। শুধু আগুন দিলে কাজটা সোজা হতো, কিন্তু তাতে শ্যামনগরের লোকের উপর সন্দেহ পড়তে পারে। সেই জন্যে হবে ডাকাতি, যার উদ্দেশ্যটা হবে লুঠাতরাজ। প্রতিহিংসা, প্রতিশোধ বলে চালানো যাবে না। ঘটনার কয়েকদিন আগে একটি ফৌজদারি হয়েছিল গোপাল সিংয়ের সঙ্গে। সামান্য ঘটনা নিয়ে ফৌজদারি। ইঁদুর গোপাল সিং তখন মামলায় মামলায় উত্তক্ত। শ্যামনগরে বিমলাকান্তের একজন পাইক রাধানগর গিয়ে সামান্য কথায় খপ করে চেপে ধরেছিল গোপাল সিংয়ের হাত। গোপাল তাকে ঘায়েল করে বসল এবং ঘায়েল করে তার হুঁশ হলো সে পুলিশ কেসে পড়েছে। সে হলো ফেরার। রাধানগরে দে সরকারের তখন সেই ছিল ভরসা। গোপাল পালালো পুলিশের ভয়ে। নির্বান্ধব দে সরকার সারা রাত্রি মালা জপ করে গোবিন্দ ভরসা করে দিন যাপন করছিলেন। আচার্য এ কার্য সমাধা করবার জন্য লোক এনেছিলেন দক্ষিণ কাঁথি অঞ্চল থেকে। বাংলাদেশে এমন দল তখন অনেক ছিল যারা চিঠি দিয়ে ডাকাতি করত। বিশু ডাকাতের নাম জানো? বিশ্বনাথ ঘোষ ডাকাতি করতেন বড় বড় বাড়িতে, অনেক নীলকুঠিও লুটেছিলেন। লোকে বলতো বিশুবাবু। কোম্পানি সোজা পথে তাকে ধরতে পারেনি, দলের লোকের বিশ্বাসঘাতকতায় ধরা পড়েছিলেন। হান্টার সাহেব লিখে গেছেন, বিশ্বনাথবাবু exercised his vocation in broad daylight, sending previous notices of his designs to those he intended to plunder. বিশুবাবুর মতো মহৎ ডাকাত চিরকাল দুর্লভ, কিন্তু এই ধরনের দুঃসাহস অনেক দলের তখন ছিল। এত বড় একটা জমিদার পক্ষ সহায় পেয়ে তারা দে সরকারের মতো কৃপণ জমিদার মহাজনের বাড়ি লুটতে, জ্বালাতে, বলতে গেলে এক কথায় রাজি হয়ে গিয়েছিল। ছকা ব্যবস্থা। তারা হানা দেবে, হৈ হৈ করে ঘাঁটি পাতবে, শ্যামনগরের লোকে উঠবে, সভয়ে দূরে দাঁড়িয়ে থাকবে নিজেদের এলাকায়। গ্রামের লোকের সঙ্গে যোগাযোগ না থাকলে ডাকাতি চুরি হয় না। এক্ষেত্রে তার অভাব হয়নি। দে সরকার বাড়ির পুঙ্খানুপুঙ্খ সংবাদ তারা পেয়েছিল। রাত্রি দুপুরের পর ডাকাতের দল সে প্রচণ্ড চিৎকার করে মশাল জ্বালিয়ে হানা দিয়ে পড়ল। তখন কান্না উঠল দে সরকারের অন্দরে, কিন্তু সে চিৎকারে মানুষ সাড়া তো দেয়নি। দে সরকারের ভগবানও সাড়া দেননি। ডাকাতদের 3 জন এসেছিল ঘোড়ায় চেপে। মেয়েদের উপর ডাকাতেরা নির্যাতন করেনি। তারা গায়ের গহনা খুলে দিয়েছিল হুকুম মতো, কিন্তু দে সরকারের ছেলে এবং দে সরকারকে বাইরে টেনে এনে জ্বলন্ত মশাল দিয়ে পিঠে ছিঁচকে পোড়া করে দিয়েছিল এবং ভেঙে দিয়েছিল একখানা হাত। তবু দে সরকারকে বাহাদুরি দিতে হবে। টাকা কোথায় আছে তিনি বলেননি। ছেলে একটা জায়গা জানত, সেটা দেখিয়ে দিয়েছিল। এই সময়েই ফটকের বাইরে ঘোড়ার উপর দেখা গিয়েছিল তরুণ রত্নেশ্বর রায়কে। মাথায় পাগড়ি, মুখে একটা ফেট্টি বাঁধা, পরনে ব্রিচেস কোট। তিনি ডেকে বলেছিলেন, প্রাণে মেরো না, ফোড়া মুখ নিয়ে বাঁচতে দাও। তারপর আর তাকে কেউ দেখেনি। এ কাজটি রত্নেশ্বর নিজের মতে ও বুদ্ধিতে করেছিলেন, বীরেশ্বর রায়কে বলেননি। এমনকি দেওয়ান আচার্যও সময়ে জানতে পারেননি। তবে রত্নেশ্বর শক্ত করে ঘাঁটি বেঁধে কাজ করেছিলেন।
বীরেশ্বর রায় এবং আচার্য দেওয়ান ডাকাতির দিন স্কুল ভিত্তিপ্রস্তরের ব্যবস্থা এবং রাত্রে নৃত্য গীত এবং বৈঠকি গানের ব্যবস্থা করেছিলেন অ্যালিবাই রাখার জন্য। ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য রাজকর্মচারীরা উপস্থিত থাকবেন। তারা নিশ্চয় বলবেন, সে কি, আমরা সেখানে সে রাত্রে উপস্থিত কীর্তিহাটে, সারা দিন সেখানে স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান, রাত্রে উৎসব, তারা ডাকাতি করাচ্ছেন সেই রাত্রে, এ কি করে সম্ভবপর হতে পারে? রত্নেশ্বর এই সুযোগ নিলেন। তিনি মজলিসে সাহেবদের আপ্যায়ন করছিলেন, ঘুরে বেড়াচ্ছিলেন। তখন সফিয়াবাইয়ের বৈঠকি গান সবে শেষ হয়েছে। সফিয়াবাই সন্ধ্যায় বসে প্রায় ঘণ্টা দেড়েক তার অপরূপ গানে মজলিসকে মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন। তার গানের পর আসরে উঠে দাঁড়িয়েছিলেন দুজন তরুণী খেমটাওয়ালি। বাছাই করে কলকাতার সেরা খেমটাওয়ালি আনা হয়েছিল। রূপে, কণ্ঠস্বরে, নৃত্যদক্ষতায় তারা অপরূপা। ঠিক এই সময়ে বাপের পাশে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ তিনি অবসন্নের মতো বসে পড়েছিলেন। ব্যস্ত হয়ে উঠেছিলেন বীরেশ্বর রায়। তার সঙ্গে ম্যাজিস্ট্রেট সাহেব এবং অন্যান্য অতিথিরাও উৎকণ্ঠিত না হয়ে পারেননি। গোটা আসরটাই চঞ্চল হয়ে উঠেছিল। রায় বংশের উত্তরাধিকারী এমন সুন্দর, সুপুরুষ, মার্জিত রুচি তরুণটির প্রতি দৃষ্টি সকলেরই আকৃষ্ট হয়েছিল। বীরেশ্বর উৎকণ্ঠিত হয়ে উঠে রত্নেশ্বরের হাত ধরে বলেছিলেন, কি হলো রত্নেশ্বর? মাথা ধরেছে। তার উপর হঠাৎ মাথাটা যেন ঘুরে গেল। বীরেশ্বর তাকে হাত ধরে তুলে একখানা আসনে বসিয়ে দিয়েছিলেন। একজন পাংখাবর্দার একখানা ছোট হাত পাখা নিয়ে তার মাথায় হাওয়া করতে শুরু করেছিল। একজন এনেছিল গোলাপ জলের বোতল। রত্নেশ্বর হাতে মাথা ধরে কিছুক্ষণ বসে থেকে হেসে বলেছিলেন সাহেবকে, আই এম ভেরি সরি স্যার দ্যাট আই হ্যাভ ডিস্টার্ব দ্য হোল শো। আর ইউ অল রাইট নাও? কাঁচুমাচু করে রত্নেশ্বর রায় বলেছিলেন, সুস্থ হয়েছি অনেকটা, তবে ঠিক সম্পূর্ণ সুস্থ হইনি। যদি অনুমতি করেন তবে আমি একটু বিশ্রাম করি গিয়ে। আমার একটা শিরোপীড়া আছে, তাতে অনেক সময় প্রায় অজ্ঞানের মতো পড়ে থাকি, তবে ভয়ের কিছু নেই। সাহেব সঙ্গে সঙ্গে অনুমতি দিয়েছিলেন। রত্নেশ্বর বাপকে বলেছিলেন, একটুও চিন্তা করবেন না আপনি, আপনি বসুন, আমি একটু শোবো। বাড়ির ভিতরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে বলেছিলেন, কেউ যেন আমাকে না ডাকে। ভবানী দেবী পূজায় ছিলেন। পূজা সেরে উঠে এসে ছেলেকে আর পাননি। পেয়েছিলেন একটা চিরকুট। তাতে লেখা ছিল, আজ আতশবাজি পূর্বে আমি দেখতে যাচ্ছি। বাবা আর দেওয়ানজি ছাড়া কাউকে বলো না। কোনো ভয় নেই, ভোর হবার আগেই ফিরব। গোপনে তিনি সমস্ত বন্দোবস্ত করে রেখেছিলেন। দুজন সওয়ার বরকন্দাজ এবং সঙ্গে একটা বাড়তি ঘোড়াও তিনি নিয়েছিলেন। শ্যামনগরের পথ দুটো, একটা নদীর পথ, সেটা অনেক ঘুরপথ, একটা ত্রিভুজের দুটো বাহুর মতো কাঁসাই আর ভাগীরথী ধরে এক নদীপথ, অন্যটা ত্রিভুজের কর্ণের মতো একটা স্থলপথ, কিন্তু দুর্গম। এই পথটাই তিনি বেছে নিয়েছিলেন। নদী পার ছিল পথে, সেখানেও বন্দোবস্ত তিনি করে রেখেছিলেন। পাড়ের নৌকো অপেক্ষা করছিল। মাইল 30 পথ, মাঝে কুতুবপুরের কাছারি, সেখানে ঘোড়া বদল করে নিয়ে উঠেছিলেন শ্যামনগর। ডাকাতি তখন চলছে, মশাল দিয়ে পিটছে কর্তা দে সরকারকে। তিনি গিয়ে ডেকে বলেছিলেন, প্রাণে মেরো না, ছিঁচকে পোড়া মুখ নিয়ে বেঁচে থাকতে দাও। তিনি আসবেন এ খবরটা কাজের কাজই যারা, তারা জানত, বলা ছিল। তারা তাকে ঘাঁটিতে ঢুকতে আটকায়নি। সঙ্গে সঙ্গেই তিনি ফিরেছিলেন। দুদিকে 60 মাইল পথ, যেতে আসতে ঘণ্টা 8 লেগেছিল। কীর্তিহাটে যখন ফিরেছিলেন তখন বীরেশ্বর রায়, ভবানী দেবী, দেওয়ান আচার্য জেগে পথের দিকে চেয়ে বসেছিলেন। ভবানী দেবী তিরস্কারের আর বাকি রাখেননি। বীরেশ্বর রায় গম্ভীর মুখে স্তব্ধ হয়ে বসেছিলেন। আচার্য হাঁপ ছেড়ে কয়েকবার মৃদু তিরস্কার করে বলেছিলেন, বড্ড ছেলে মানুষই করেছ দাদু সাহেব, বড্ড ছেলে মানুষই। না না না, আমাদের না জানিয়ে এরকমভাবে, না না না।
তারপরে একান্তে তাকে বলেছিলেন, সাবাস দাদু সাহেব, তুমি যা করলে এ একটা দেখালে বটে। হ্যাঁ, বুকের পাটা আছে তোমার, বুদ্ধিও খেলিয়েছ বটে। সাবাস সাবাস, তবে এরকম আর করো না। একটু ভেবে বলেছিলেন, তবে ভাই, কাল সকালেই তোমাকে কলকাতা চালান করব সাহেবদের সামনে। রাত্রে অসুখ বেড়েছে, কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্যে, বুঝেছ? হেসে রত্নেশ্বর বলেছিলেন, ঠিক আছে, আমি তৈরি। কষ্ট হবে না তো? সারা রাত্রি 30 কোষ ঘোড়া হাঁকিয়েছ। না, বলেন তো কালই নমুনা দেখিয়ে দিতে পারি। থাক, তাতে আর কাজ নেই। পরের দিনই সাহেবদের বিদায় দিয়ে বীরেশ্বর রায় ছেলেকে নিয়ে আবার কলকাতায় ফিরেছিলেন। ম্যাজিস্ট্রেট সাহেব খুশি হয়ে বলেছিলেন, স্কুলটা তাড়াতাড়ি শেষ করো মিস্টার রায়। স্কুলের ফাউন্ডেশন আমি পত্তন করলাম, ওপেনিং দেখে যেতে চাই এবং আমার ইচ্ছা আমি সেটা করি। বিদায়ের সময় রূপোর রেকাবির উপর 25খানা মোহর সবিনয়ে তুলে ধরেছিলেন বীরেশ্বর সাহেব। সকলের সামনেই রেকাবখানা সমেত সেটা নিয়ে দিয়েছিলেন আটদালির হাতে। তাছাড়া রূপোর কর্নিক এবং আরও অনেক উপহার ছিল। অন্য সাহেবরাও বাদ যাননি। সকলেই সেলামি নিয়ে রায়বাবুর সঙ্গে করমর্দন করে বিদায় নিয়েছিলেন। সঙ্গে সঙ্গে তারা সকলেই রত্নেশ্বরের জন্য উৎকণ্ঠা প্রকাশ করেছিলেন। রত্নেশ্বর অসুস্থ এবং রাত্রে অসুখ বেড়েছে এ কথা আচার্য এসে প্রথমেই জানিয়েছিলেন সাহেবদের। বিবি মহলে এসে সকালবেলাতেই সাহেবের সঙ্গের কেরানিকে বলেছিলেন, হুজুরকে একটু বলে দেবেন, কর্তার আসতে একটু হয়তো দেরি হবে। রত্নেশ্বর বাবুর অসুখটা বেড়েছে। ডাক্তার কবিরাজে বলছে সাধারণ শিরোপপীড়া নয়, একটু জটিল মনে হচ্ছে, বলছে কলকাতায় নিয়ে যাওয়া ভালো। কথাটা কেরানি যথাসময়ে পেশ করেছিল হুজুরের সামনে এবং তার মিনিট কয়েকের মধ্যেই বীরেশ্বর রায় এসে হাজির হয়ে বিরক্ত জন্মাবার পূর্বেই দেরির জন্য মার্জনা ভিক্ষা করেছিলেন। সন্ধ্যার মুখে বজরা রওনা হয়েছিল কলকাতা। কলকাতায় এসেও রত্নেশ্বর বড় সাহেব ডাক্তারের চিকিৎসাধীনে বিছানায় শুয়ে থাকতেন। রত্নেশ্বরের শিরোপপীড়া অহরহ যন্ত্রণা। ডাক্তার রোজ আসছেন, দেখছেন, মোটা ফি নিয়ে যাচ্ছেন, কিন্তু চিকিৎসা শাস্ত্রে কোনো দিক থেকে কোনো হদিশ পাচ্ছেন না। ওষুধ আসে, ফেলে দেওয়া হয়। এই অবস্থায় হুগলি থেকে এলো পুলিশের পরোয়ানা। দে সরকারের বাড়ির ডাকাতির সময় রত্নেশ্বর রায়কে নিজে দেখেছেন। মাথায় পাগড়ি এবং মুখে ফেট্টি বাঁধা থাকা সত্ত্বেও চিনেছেন বলে এজাহার করেছেন দে সরকার এবং তার ছেলে। সুরেশ্বর বললে, একটা গল্প বোধহয় তুমিও শুনেছ সুলতা। এক ব্রাহ্মণ বিধবার বাড়িতে কি একটা পুজো ছিল, ষষ্ঠী পুজো কি সত্যনারায়ণ ধরনের কিছু, কিন্তু বুড়ি পূজারি না পেয়ে গঙ্গার ঘাট গেছিল পুরুতের সন্ধানে। হাইকোর্টের জজ স্যার গুরুদাস গঙ্গা স্নান সেরে ঘাটে উঠেছেন। বুড়ি তাকে গিয়ে ধরেছিল, ও বাবা ঠাকুর, আমার এই পুজো দয়া করে করে দাও। তা স্যার গুরুদাস বামুন হিসেবে সে আহ্বান প্রত্যাখ্যান করেননি। বুড়ির বাড়ি গিয়ে পুজো করে দিয়েছিলেন। বুড়ি তাকে বলেছিলেন, বাবা তুমি দারোগা হয়েও। তার অর্থটা অত্যন্ত স্পষ্ট। এখানে মেদিনীপুরের সাহেবরা সেলামির চেয়েও বেশি পেয়েছিলেন। রূপোর থালাশুদ্ধ মোহরগুলো পকেটে পুড়েছিলেন। সুতরাং ক্রিমিনাল প্রসিডিওর কোডের অ্যালিবাইয়ের সূচি ছিদ্র দিয়ে অনায়াসে পার হয়ে গেলেন রত্নেশ্বর। তার উপর সার্টিফিকেট ছিল কলকাতার সাহেব ডাক্তারের। একটি কঠিন কোনো রোগে আক্রান্ত বাবু রত্নেশ্বর রায় তার চিকিৎসাধীনে রয়েছেন। তাকে স্থানান্তরিত করা এখন অতীব বিপজ্জনক। আচার্য দেওয়ান মোটা জামিন দেওয়ার ব্যবস্থা করেছিলেন। ওদিকে মেদিনীপুরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে লোক ছুটেছিল চিঠির জন্য। রত্নেশ্বর রায় ঘটনার তারিখে সমস্ত দিন তার চোখের সামনে ছিলেন এবং অত্যধিক পরিশ্রম করেছিলেন, যার ফলে সন্ধ্যার পর সম্ভবত 9টা নাগাদ মাথা ঘুরে পড়ে যান। তিনি শয্যাশায়ী হয়েছিলেন। পরদিন প্রাতঃকালে রত্নেশ্বর রায়ের অসুখ বৃদ্ধি পায় এবং ওই দিনই চিকিৎসার জন্য তাকে
কলকাতা স্থানান্তরিত করা হয়, এ সমস্তই তার চোখের সামনে ঘটেছে। বাবু রত্নেশ্বর রায়কে ওই তারিখের কোনো ঘটনার জন্য দায়ী করা অসম্ভব, এবং তার মতো একজন উচ্চশিক্ষিত মার্জিত রুচি তরুণ যুবকের পক্ষে এমন কাজ কখনো সম্ভবপর নয়। যে ব্যক্তি এমন কথা বলেছে সে আক্রোশবশত মনের ভুলেই চোখে ছায়াবাজির মতো কিছু দেখেছে, অথবা ইচ্ছাকৃত আক্রোশবশতই এমন কথা বলেছে। এই চিঠিতেই রত্নেশ্বর রায় সব দায় থেকে মুক্ত হয়েছিলেন। পাগলা বাবার চিঠি নিয়ে লোক এসেছিল এরই মধ্যে। তখনও রত্নেশ্বর আদালত থেকে দস্তুর মতো নথিপত্রে লিখিতভাবে খালাস পাননি। তিনি কলকাতাতেই শয্যাশায়ী হিসেবে ঘরের মধ্যে সেরেস্তাখানা পেতে জমিদারি সেরেস্তার কাগজ বুঝছেন। সুতরাং তার যাওয়া হলো না। আইনের এই দায়ের বন্ধনে বাঁধা না থাকলে এই যাওয়া নিয়ে হয়তো সমস্যা দাঁড়াতো। রত্নেশ্বর রায় যেতে চাইতেন না, এই নিয়ে একটা সংঘর্ষ বাধাও বিচিত্র ছিল না। তার ডায়েরিতে তিনি লিখেছেন, আমি ধর্মশাস্ত্র পাঠ করিয়াছি, ইংরাজি শিক্ষাও লাভ করিয়াছি। আমি এদেশের প্রাচীনকালের মানুষের মতো অন্ধবিশ্বাসী নহি। তন্ত্রও আমি পড়িয়াছি, কিন্তু বীরাচার বা কামাচার বলিয়া যাহা প্রচলিত, তাহার ফল যে যাহাই পাইয়া থাকুক, তাহা পশু বা জন্তু ধর্ম, তাহা কখনো মানব ধর্ম হইতে পারে না। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, যে কোনো কর্মসিদ্ধি দুই উপায়েই সম্ভবপর। সৎ পথে ন্যায় অন্যায় বিচার করিয়া সেই মতো কর্ম করিয়া সিদ্ধ করা যায়, আবার অসৎ উপায়েও করা যায়। বিশ্বাসঘাতকতা করিয়া যুদ্ধ জয়, মিথ্যা সাক্ষ্যের জোরে মামলায় ডিক্রি, ইহা হামেশাই হইতেছে। যে উপায়ে রবিনসনের উপর শোধ তোলা হইল, যে কৌশলের পথে আইনকে ফাঁকি দিয়া দে সরকারের অত্যাচারের প্রতিশোধ লইলাম, তাহা আইনসম্মত পথ নহে। কিন্তু ইহা বিষয় ব্যাপার এবং বাস্তব জীবনের ব্যাপার। কিন্তু যাহা ধর্ম, যাহা ভগবত তত্ত্ব ও সাধনা, তাহা মানবের বিবেক বিরুদ্ধ অশুভ ক্লেদাক্ত পথে কখনোই সমর্থনীয় নহে। ইহাকে ধর্ম অনুসারেই পাপ বলিতে হইবে। মহাপাপ ঘৃণ্য কর্ম, বিবেক বিরোধী চিন্তা। শক্তিকে আমরা মাতৃরূপে অর্চনা করি। চণ্ডীতেই আছে, জগতের নারী জাতি তাহার প্রতিভূ। নারী লইয়া ব্যভিচার করিয়া বিশ্বজগতের মাতৃরূপিণী শক্তিকে যে ব্যক্তি বন্দিনী রক্ষিতার মতো আয়ত্তাধীনে পাইতে চায়, সে ব্যক্তি নরকের কৃমিকীটের তুল্যই ঘৃণ্য। নরকের কৃমিকীট বিষ্ঠার মতো কদর্য অভক্ষ বস্তু আহার করে। মানুষ তাহা করিতে গেলে তাহাতে তাহার অপঘাত অপমৃত্যু ঘটে। সে প্রেত। দীর্ঘ 2 পৃষ্ঠা ধরে লিখেছেন তার মনের চিন্তা, এবং বাপ মা এবং বিমলাকান্তের প্রতি কটাক্ষ করে লিখেছেন, তারা কেন গেলেন, কোন মুখে গেলেন তা বুঝলাম না। রায়বংশ, ভট্টাচার্য বংশের স্মৃতি থেকে এই মহাপাতকীর নাম সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে দেওয়া উচিত। পাগলা বাবা নবদ্বীপে পোড়ামাতলার কিছুটা দূরে একপাশে একটা গাছতলায় আশ্রয় নিয়েছিলেন। বীরেশ্বর রায়, ভবানী দেবী, বিমলাকান্ত, মহেশচন্দ্র এবং সোফিয়া কলকাতা থেকে বজরা করে গিয়েছিলেন নবদ্বীপ। তবে যথাসাধ্য আত্মগোপন করেছিলেন। মনে তাদেরও কিন্তু ছিল। পাগলা বাবার সব কিছুই তারা স্বীকার করতে প্রস্তুত ছিলেন, কিন্তু কলমা পড়ে মুসলমান হওয়াটা তারা স্বীকার করে নিতে পারেননি। সেই কারণে পথে বজরা থেকে নেমে নৌকো নিয়েছিলেন। বজরা বাঁধা ছিল শান্তিপুরের ঘাটে। নৌকো কলকাতা থেকেই সঙ্গে গিয়েছিল। নবদ্বীপে সাধারণ মনস্কামনা পরিপূরণার্থীর মতো যেন ওই সিদ্ধ পাগলা বাবার কাছে এসেছেন, এই পরিচয় দিয়েছিলেন। গঙ্গার ঘাট থেকে গিয়েছিলেন পদব্রজে। বীরেশ্বর রায়ের জন্য একখানা গরুর গাড়ির ব্যবস্থা করা হয়েছিল, কারণ তার পক্ষাঘাতের পঙ্গুত্ব সম্পূর্ণরূপে তখনও সারেনি। পাগলা বাবার নবদ্বীপেও খ্যাতি হয়েছিল। অনেক লোক তার কাছে আসত। এখানে তার নাম পাগলা বাবা ছিল না। লোকে তাকে মা বোলা বাবা বা মা বোলা ফকির বলতো। ফকির মানে তিনি কলমা পড়ে মুসলমান হয়েছেন, এ কথাটা গোপন ছিল না। প্রকাশ তিনি নিজেই করেছিলেন। কারুর সঙ্গে কোনো কথাই বলতেন না, মৌনী।
শুধু মধ্যে মধ্যে বুক ফাটানো করুণ আর্তনাদে মা মা মা। চোখ দিয়ে ধারা গড়াতো। বহু লোক আসতো, ঘিরে দাঁড়িয়ে থাকতো, প্রশ্ন করত, কিন্তু তিনি থাকতেন নীরব, নিস্পন্দ। গভীর রাত্রে ভাঙা গলায় গান শুনেছে লোকে, তাও তাতে ভাষা নেই, একাক্ষরা গান, মা 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 মা। লোকে পয়সা দিয়ে যেত, পড়ে থাকতো, তিনি কুড়োতেন না, খেতেন শুধু ফল। কিন্তু এ সত্ত্বেও 2-3 জন ভক্ত তার জুটেছিল। এদের কাছেই সামান্য কথাবার্তা বলতেন, তাও একান্তে। এদেরই তিনি বলেছিলেন তিনি মুসলমান। তার উচ্ছিষ্ট যেন হিন্দু কেউ না খায়, কেউ যেন তাকে প্রণাম না করে। তিনি হিন্দুই ছিলেন, কিন্তু মায়ের কোপে বিপাকে পড়ে তার হিন্দু জাত গিয়েছে। রত্নেশ্বর রায়ের কাছে বর্ণনা করেছিলেন বীরেশ্বর রায়। রত্নেশ্বর লিখে রেখেছেন নিজের ডায়েরিতে। তার ওই ভক্তরাই ব্যবস্থা করেছিল সাক্ষাৎকারের। তারাও জানতো না মা বলা ফকিরের সঙ্গে এদের সম্পর্কের কথা, এবং সোফিয়াবাই ওদের মুখ রক্ষা করেছিল। ভক্তরাও বুঝেছিল, এবং তারাও যাদের যাদের বলেছিল তারা জেনেছিল সোফিয়াই তার আপনজন। সোফিয়ার সে সময়ের বেশভূষা, সাদা জমি, লালপেড়ে শাড়ি, এলো চুল এবং প্রসাধন বর্জিত সাজসজ্জা কারুর মনে কোনো সংশয়ই জাগতে দেয়নি। তারা ভেবেছিল সোফিয়াই ফকিরের বেটি, আর এরা তার প্রসাদধন্য ভক্ত। দিনের আলোতে নয়, রাত্রে তারা গিয়েছিলেন। যুদ্ধ তখন শেষ হয়েছে। বীরেশ্বর রায় এই কথাটাই বলেছিলেন। উঠবার শক্তি তার ছিল না তখন। তিনি সোফিয়াকে দেখে খুশি হয়েছিলেন এবং বলেছিলেন, এসেছিস মা, বস। দীর্ঘকাল পরে হলেও মহেশচন্দ্রকে দেখে সঙ্গে সঙ্গেই চিনেছিলেন। বলেছিলেন, মহেশ, আহ, বাঁচলাম। জামাই বীরেশ্বর রায় পুত্র বিমলাকান্ত কন্যা ভবানীকে দেখে কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থেকে বলেছিলেন, লজ্জায় আমি মরে যাচ্ছি, দুঃখের আর আমার পার নেই। সামনে কত জন্ম ধরে যে অন্ধকার, কত কাল যে অমাবস্যা তা জানি না, কিন্তু আজ লজ্জা আমার তার থেকে অনেক বেশি বড়, অনেক বেশি বড়। তোমাদের লজ্জা দিলাম, তোমাকে, বিমলাকান্তকে। তবে আমি তো সন্ন্যাসী হয়ে গিয়েছি, সম্বন্ধ তো নেই তোমাদের সঙ্গে, তবু ক্ষমা, ক্ষমা চাচ্ছি। ভবানী এবার এসে তার মাথার শিয়রে বসে তার মাথাটা কোলে নিয়ে বসেছিলেন এবং ডেকেছিলেন, বাবা। তার মুখের দিকে একাগ্র দৃষ্টিতে তাকিয়েছিলেন শ্যামাকান্ত। থরথর করে চিবুক, ঠোঁট কেঁপেছিল কিছুক্ষণের জন্য, তারপর আবার স্থির হয়ে ঘাড় নেড়েছিলেন, না। তারপর বলেছিলেন, সেও মরে গেছে, আমি প্রেত। ভবানী বলেছিলেন, না, 12 বছর আমি সংসার স্বামী ত্যাগ করে আপনার জন্যে তপস্যা করেছি। আপনি ভালো হয়েছেন, জ্ঞান ফিরেছে, এবার আপনি আপনার তপস্যার ফল পাবেন, সিদ্ধি পাবেন। শ্যামাকান্ত আবার ঘাড় নেড়ে বলেছিলেন, না, নরক হবে আমার, আমি দেখতে পাচ্ছি। কত জন্ম যে ঘুরতে হবে তা জানি না। হ্যাঁ, তবে সেই দারুণ প্রহার আর করে না, গলাটা টিপে ধরে না। তবে সিদ্ধি মুক্তি ও অনেক দূর। দক্ষিণেশ্বরে এক জন্মসিদ্ধ সাধক আমাকে বলেছে, লোকে তাকে এখনো চেনেনি, অল্প বয়সী পাগল পাগল মানুষ ওখানে থাকে, পুজুরির ভাই। সে আমাকে বলেছে, পাগলামিটা সেই সারালে, সেই প্রহার থেকে মুক্তি দিলে। সে বললে, করেছিস কি পাগলা বাবা? মাকে মা চিনলি না, মেয়ে ছেলে বলে চিনলি রে। মা বলে ডাক, মা বলে ডাক, মা মা বলে কাঁদ। কিন্তু ঘাড় নাড়লেন শ্যামাকান্ত, অর্থাৎ হলো না। বললেন, পারলাম কই? আবার ঘাড় নেড়ে বললেন, পারলাম না তো। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, এই সফিকে প্রথম মা বললাম। বাবা, মনে হলো সব বিশ্ব সংসার মধু হলো, পূর্ণিমার আলোয় ঝলমল করে উঠল, মনে হলো সব তাপ জুড়িয়ে গেল। বাবা, কিছুক্ষণ পর আবার সফির মুখের দিকে তাকিয়ে বুকটা ধক করে উঠল। কই মা,
মা কেন হবে? যুবতী রূপসী নারী, সেই মোহিনী গো। মজার কথা কি জানো? সফি লজ্জা পেলে, চোখ ফিরিয়ে অন্যদিকে তাকালে। মনকে আমি শাসন করলাম, বললাম, মা মা, ওরে মা। চুপ করে গিয়েছিলেন শ্যামাকান্ত। কিছুক্ষণ পর বললেন, তাই চলছে সারা জীবন। আজও বাসনা। সে মোহিনী হয়ে ওই মেয়ের মধ্যে থেকে অহরহ ভোলাচ্ছে। কত জন্ম যে লাগবে তা জানি না। এই মরব, আজই মরব। রাত্রে অমাবস্যা লাগবে, ওই লাগবে আর মরব। ভয় করছে। মা মা বলে ডাকছি, কিন্তু মধ্যে মধ্যে মনে হচ্ছে আসছে জন্মে বাসনা যেন পূরণ হয়, সিদ্ধি যেন পাই। ভবানীকে দেখতে বাসনা ছিল। রায়বাবুর ঘরে ভবানীর ছবিকে তার ছবি বলে ভুল করেছিলাম। দেখিনি ওকে, তাই জানিয়েছি। কিন্তু মহেশ ওর বিয়ে কেন দিলে? না দিলেই ভালো করতে। আমার তো শুধু ওই বাসনাই ছিল না, রাজা হবারও বাসনা ছিল। আমারই বংশ হলো তো, যদি আমার পাপ আশ্রয় করে। ওই প্রশ্ন করেই চুপ করেছিলেন শ্যামাকান্ত, আর কথা বলেননি। এই কথাই রায়বংশের গুপ্ত কথা, আর এই প্রশ্নেরই উত্তর দিয়েছে রায়বংশের বংশধরেরা পুরুষানুক্রমে। ভবানী দেবীর পিতা, বিমলাকান্তের পিতা শ্যামাকান্ত মুসলমান হয়ে গিয়েছিলেন। রত্নেশ্বর রায় বীরেশ্বর রায়ের আপন পুত্র হয়েও পোষ্যপুত্র, সেও গুপ্ত কথা। সোমেশ্বর রায় অভিশপ্ত হয়েছিলেন, তার সেই ব্রাত্য নারী মনোহরা বিলাসও গুপ্ত কথা। হঠাৎ চুপ করে গেল সুরেশ্বর। তারপর বললে, শ্যামাকান্তের শেষকৃত্য হিন্দু মতে হয়নি। ভবানী দেবী বা বিমলাকান্ত অসৌচ পালন করেননি, তার শেষকৃত্য করেছিল সোফিয়া। রত্নেশ্বর রায় ডায়েরিতে লিখেছেন, এই অন্ধ ধর্মবিশ্বাস মনুষ্যগণকে মানুষ হইতে দেবতা করে না, পিশাচ করিয়া তোলে। ধর্মবুদ্ধিকে বিকৃত করিয়া পাপ বুদ্ধি গোটা মানব সমাজকে, বিশেষ করিয়া হিন্দু সমাজকে অন্ধকারের প্রেত করিয়া ফেলিয়াছে। ইহাকে আমি প্রশ্রয় দেব না। আমি জ্ঞানের আলোক হাতে লইয়া বিচরণ করিব। যে পাপ আমাদের বংশকে আশ্রয় করিয়াছে, বলিয়াছেন ভ্রান্ত তান্ত্রিক, তাহাকে মুছিয়া দিব, ইহাই প্রতিজ্ঞা করিলাম। একটু চুপ করলে সুরেশ্বর। অনেকক্ষণ একটানা কথা বলে ক্লান্ত হয়েছে বোধহয়। ডাকলে, রঘু। রঘু এসে দাঁড়ালো। সুরেশ্বর বললে, একটু চা খাওয়া? সুলতা বললে, বাবু তোমার আজ খেয়েছেন রঘু? না খেয়ে শুধু চা খেয়েই যাচ্ছেন? না খেয়ে থাকলে খাবার দিও, আমি রয়েছি, খাওয়াবো। রাত্রের জন্য কি করছো? রঘু বললে, ও তো অর্চি দিদি করছেন, সে বহুত কিছু করছেন। সুরেশ্বর বললে, সে কি করছে? পেহলে তো লুচি মাংস আর মাছ বানাইবেন বললেন, তারপর বললেন না লুচি না, ঘি ভাত বানাইবেন। বিরিজ দাদা সাহেব ভি বললেন কি, হ্যাঁ ঘি ভাত বানাও অর্চি, জমিদারি গেইল তো আজ ভোজ লাগানা। কি কাণ্ড! যেমন অর্চি তেমনি ব্রজদা। অর্চি তো কাউকে নড়তে ছুঁতে দেবে না, সে তো একাই সব করবে। রঘু বললে, হ্যাঁ জলখাবার ভি উনি বানাইয়ে ফেললেন। আমাকে বললেন দিবার জন্যে, থোড়া কুছ বাকি আছে, ঘিউ মে চূড়া ভাজছেন। আমি চা বানাই? চা না কফি বানাইব? অর্চনা নিজেই ঘরে ঢুকল। তার হাতে দুখানা প্লেট নামিয়ে দিয়ে বললে, খাও। সুরেশ্বর বললে, তুই এসব শুরু করেছিস কি? আমাকে বললি সন্ধ্যের মন্ত্র স্মরণ সেরেই এখানে এসে বসবি, তারপর এই সব শুরু করেছিস? ঘি ভাত কে করতে বললে? বাধা দিয়ে অর্চনা বললে, ব্রজদার স্বাদ হলো যে। বললে, অর্চি তুই যখন কোমরে আঁচল বেঁধে তরকারি রাঁধবার জন্য হাতা খুন্তি ধরবি, তখন ভালো করেই ধর, বেশ জুত করে রান্না বান্না কর। বললাম, বেশ তো, কি খাবে বলো? বললে, দেখ জমিদারি উঠল, তার অনারে একটা ফিস্ট হয়ে যাক। গোষ্ঠীর সকলে থাকলেই ভালো হতো। তা ওই কমলেশ্বর খুড়ো দিলে তো সব তেতো করে, তা ছোট করেই হোক। ঘি ভাত, মাংস মাছ, দই মিষ্টি ভাজা, এই বেশ হয়ে যাবে। খাইনিও অনেক দিন। দেখ ব্রজদা তোর ভাঙা দেউলে
রায়বাড়িতে জন্মেও খেয়েছে পড়েছে ভালো, ওতে খেদ নেই আমার। এখন তো অন্ধ ফকির, দিনরাত মালা জপি, বলি পার করো পার করো। আজ কেমন ঘোর লেগেছে, মনে হচ্ছে শেষ জমিদারিটা করে নি, গানের আসর পাতলে ভালো হতো। তা সে হবে না, থাক, খাওয়া দাওয়াটা কর। একটু হেসে অর্চনা বললে, কি করব? বললাম, তাই করছি। ব্রজদা বসে আছে, মাংস চড়িয়ে এসেছি, সে বসে বসে ডিরেকশন দিচ্ছে। এতে সর্বনাশ সর্বনাশ করছো কেন? তোমার কাহিনী বলছো শুনছি, বলো, শোনো, আমি এর মধ্যে সব করে ফেলেছি। সুলতা অর্চনাকে দেখছিল, নিবিষ্ট চিত্তে এই মেয়েটিকে দেখছিল। সুরেশ্বর একটু আগে বলেছে তাকে যে অর্চনা বিধবা হবার পর বিএ পাশ করেছে, সংস্কৃত নিয়ে এম.এর কোর্স শেষ করেছে, কিন্তু অর্চনার কোথাও তার পরিচয় সে খুঁজে পাচ্ছে না। বেশভূষায় রকমে সকমে সেই সনাতন বাঙালি মেয়ে। একটু আগে দেখেছে একখানা মটকার কাপড় সাদা মাটা ঢঙে পরে তার উপর সেই পর্দার চাদর গায়ে জড়িয়ে কালীমায়ের পুষ্প এনে মাথায় ঠেকিয়ে দিয়ে সন্ধে করতে গেল। এখন একখানা নরুন পাড় কাপড় পরেছে, সায়া ব্লাউজ আছে, কিন্তু সে নেহাতি লজ্জা নিবারণ মাত্র, তার মধ্যে কোনো সৌন্দর্য নেই। কাপড়খানায় সেকেলে বাঙালি মেয়ের মতো হাতের হলুদ তেলের দাগ লেগেছে, শরীর থেকে মশলার একটা গন্ধও উঠছে। সুলতার দৃষ্টির সঙ্গে হঠাৎ তার দৃষ্টি মিলতেই অর্চনা বললে, কি দেখছেন এমন করে বলুন তো? হেসে সুলতা বললে, আপনাকেই দেখছি। আমাকে? আমার মধ্যে কি খুঁজছেন? পুরুষেরা বেহায়া, কিন্তু আপনি তো তা নন। এমন অসাধারণ আপনি, কিন্তু কিছুতেই ধরা যায় না, আশ্চর্য সাধারণ সেজে রয়েছেন। অর্চনা বললে, ও নিয়ে তর্ক পরে করব, তর্ক করতে গেলে রান্না নষ্ট হবে। ব্রজদা মাংস রান্নার ডিরেক্টর, গন্ধ শুঁকে ডিরেকশন দিচ্ছে, এক্ষুনি হাতা দেবার গন্ধের ইশারা পেলে হয়তো নিজেই হাতা ধরতে উঠবে। চোখে একরকম দেখতেই পায় না, হয়তো হাত পা পোড়াবে, কিন্তু ডাকবে না। সুরেশ্বর বললে, তাহলে তুই যা। ব্রজদা এমন অদ্ভুত হয়ে গেল। অর্চনা যাবার জন্যে ঘুরেছিল, কথাটা শুনে সে ফিরে দাঁড়ালো, বললে, ব্রজদা কি বলছিল জানো? অদ্ভুতই বটেও। কি বলছিল? বলছিল, অর্চনা, আমার মধ্যে মধ্যে মনে হয় কি জানিস? আমি বললাম, কি? তো বললে, দেখ, আমি সেই শ্যামাকান্ত, বুঝলি, ওই যে পতন হলো, মরল, নরক ভোগ করে সে ঘুরছে, 2-3 জন্ম পরে আবার রায়বংশে এসেছি, তেমনি চেহারা, গান গাইতেও পারি, তেমনি ব্যভিচারী ছিলাম, তেমনি রাজ্য সম্পদ ভোগের বাসনা। এই দেখ, মাঠটাও কেমন খেলাম দেখ, অন্ধ হয়ে গেলাম। এখন জব করছি দিনরাত, কিন্তু করলে হবে কি? মেয়ের গলায় সাড়া শুনলে জব ভুল হয়ে যায়। অনুশোচনারও শেষ নেই, কামনারও অন্ত নেই। সুলতা বিস্মিত কণ্ঠে প্রশ্ন করলে, আপনারা এইসব বিশ্বাস করেন নাকি? অর্চনা হেসে বললে, বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি বলুন? এ আবার পৃথিবী নয়, জন্মান্তর। না হয় নাই মানলুম জন্মান্তর, কিন্তু ফ্যামিলি ক্যারেক্টার, হেরিডিটি। ব্রজদা যা বলেছে তাতে এ বংশের সবাই শ্যামাকান্ত। ওই যে বসে সুরদা, ও সমস্ত জীবনটা একরকম তপস্যা করে মেয়েদের থেকে দূরে থেকেছে। আপনাকে ভালোবেসেছিল, সে যে কি ভালোবাসা আমি জানি, আপনি হয়তো নাও জানতে পারেন। সেই সুরদা হঠাৎ একদিন কুইনিকে দেখে পাগল হয়ে গেল। যখন সুরদা রায়বংশের সব কথাই বলছে, তখন কথাও বলবে। আমি খানিকটা আগে বলে দিয়ে জ্যোতিভঙ্গ ছন্দভঙ্গ করে গেলাম। রঘু কফির কাপ হাতে ঘরে ঢুকল এবং বললে, বিরিজবাবু ডাকছেন আপনাকে। ওই, আমি চললাম, আমাকে ব্রজদাকে কফি দিয়ে আসিস রঘু, ঠান্ডা হলে গায়ে ঢেলে দেব কিন্তু। অর্চনা চলে গেল। সুরেশ্বর খাবারের ডিশটা এগিয়ে দিল। সুলতা কফিটা তুলে নিয়ে বললে, তুমি খাও, তোমার খিদে পেয়েছে আমি বুঝতে পারছি। তুমি ঠিক করেছ, কফিটা জুড়িয়ে যাবে। ভালো হবে, কোল্ড কফি হবে। সুরেশ্বর কফিটা নামিয়ে রাখলে, কিন্তু খাবারটা টেনে নিলে না।
অন্যমনস্ক হয়ে গেল। সুলতা বললে, ভাবতে বসলে যে? হ্যাঁ, ভাবছি অর্চনা একটা কথা বলে গেল কুইনির কথা। হ্যাঁ সুলতা, কুইনির উপর একটা আশ্চর্য আকর্ষণ অনুভব করেছিলাম, কিন্তু সে আর্টিস্টের আকর্ষণ একটি সুন্দর রূপের উপর। কুইনি রক্তমাংসের মানবী, সুতরাং বলবো না ফুলের উপর আকর্ষণের মতো। তবে তাছাড়াও একটা কথা আছে, কুইনির কাছে আমার দেনা ছিল। সুলতা তার মুখের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে রইল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সুরেশ্বর বললে, 1937 সালের জানুয়ারি মাসে অতুল কাকার এবং মেজদিদির কনভিকশন হয়ে গেল। আমি তাদের সঙ্গে দেখা করে বাড়ি ফিরলাম। রাত্রে হ্যারিস এলো। বলেছিলাম তোমাকে, সে যেন একটা সমন নিয়ে এলো। পরদিন ছবি আঁকবো ভাবছিলাম, এমন সময় সে আবার এলো হিলডার বিরুদ্ধে অভিযোগ নিয়ে। এলিয়ট রোডের বাড়ির একখানা ঘরের উপর আর কুইনির উপর তার অধিকারের দাবি নিয়ে। আমি কথা দিয়েছিলাম, বিরক্ত হয়ে নিজেই গেলাম গোয়ানপাড়া। সেখানে হিলডা হ্যারিসের মুখের উপর যে জবাব দিলে, তাতে কুইনির মায়ের পিতামহীর কলঙ্ক কথা প্রকাশ করে দিলে। বললে, ঠাকুরদাস পালের ছেলে গোপাল পাল ভায়োলেটকে ভুলিয়ে নিয়ে গিয়েছিল, তারই জরিমানা স্বরূপ ওই বাড়িখানা রায়বাহাদুর তাকে দিয়েছিলেন। দলিলে লেখা আছে, ওই বাড়ি ভোগ করবে ভায়লার গর্ভের প্রথম সন্তান এবং তারই ছেলে মেয়েরা। ভায়লার বিয়েও দিয়েছিলেন, তাকে টাকা দিয়েছিলেন। হ্যারিস অন্য বংশের ছেলে, মনে আছে তোমার। কিন্তু আমি লজ্জা পেয়েছিলাম, মাথা হেঁট করেছিলাম, কারণ আমি জানতাম কুইনির মাতামহ গোপাল পালের সন্তান নয়। গোপাল পাল নিজের জন্যে ভায়লাকে নিয়ে পালাননি, তিনি তাকে নিয়ে গিয়েছিলেন রায় বাহাদুরের জ্যেষ্ঠ পুত্র, রায় বংশের শ্রেষ্ঠ সুপুরুষ এবং শ্রেষ্ঠ বিদগ্ধ মডার্ন ব্যক্তি দেবেশ্বর রায়ের জন্য। রায়বংশের কলঙ্ক ঢাকা দিয়েছিলেন রায় বাহাদুর, সেটাকে গোপালের উপর চাপিয়ে। আমি জানতাম বলেই লজ্জা পেয়েছিলাম। কুইনিও এসব কথার উল্লেখে স্বাভাবিকভাবেই লজ্জিত ক্ষুব্ধ দুই হয়েছিল। সে এক কথায় হ্যারিসকে দৃঢ় স্বরে না জবাব দিয়েছিল, যার অর্থ, আমি যাব না তোমার সঙ্গে এবং ঘরের অধিকারও দেব না, দুই বলেই চলে গিয়েছিল সেখান থেকে। আমি লজ্জায় মাথা হেঁট করে ফিরবার পথে ওই ছবিখানা কল্পনা করতে করতে ফিরেছিলাম। ওই পরপর উপরে উপরে তিনখানা মুখ, প্রথমটা শ্যামাকান্তের, তার উপরেরটা সোমেশ্বরের, তার উপরেরটা দেবেশ্বরের, তারও উপরে অনেক মুখ চাপানো যায় সুলতা। আমার বাবার জ্যাঠার জ্যাঠতুতো ভাইদের, ব্রজদার, কার নয়, সর্বশেষ ধনেশ্বর কাকার সেই দৈত্যাকার অর্ধন্মাদ ছেলেটির। পুরুষ এবং নারীর এই দেহবাদের খেলা মানুষের জীবনে পাপ স্বীকৃত হয়েছে কতকাল তা জানি নে, এবং মানুষের জীবনে যখন থেকে ভালোবাসা এসেছে, বিবাহ এসেছে, তখন থেকে ব্যভিচার সত্যিই পাপ। এত বড় লজ্জাও নেই, আর এত বড় ধ্বংসের বীজও আর নেই। কিন্তু পাপ বলে যত সে বর্জন করতে চেয়েছে, তত সে পাপ তাকে আশ্রয় করেছে বিচিত্র পথে, ধর্মের ছিদ্রপথে, শক্তি ও সম্পদের সিংহদ্বার দিয়ে। রাজা বাদশাদের ঘরে হাজার দরুনে কৃতদাসী থাকত, লুঠে আনা বাঁদী থাকত, ধনশালীদের ঘরেও কম থাকত না, আবার নিছক ডাকাত বোম্বেটেরাও কম যেত না। রায়বংশে এই দুটো পদ দিয়ে প্রবেশ করেছে এই পাপ প্রবৃত্তি। একে আমি সমর্থন করব কি করে? এবং হয়তো এই গোয়ানপাড়াতে শাড়ি পরা কুইনি আমার মনের মধ্যে এ প্রবৃত্তির স্পন্দন তুলেছিল। তাই যেন রায় বংশধর বলে আমি ভয় পেয়েছিলাম। বাড়ি এসে রায় বাহাদুর রত্নেশ্বর রায়ের ডায়েরি খুলে পড়তে বসেছিলাম। আগা গোড়া পড়ে জানতে চেয়েছিলাম সব। সারাটা দিন কিছু খাইনি। 1937 জানুয়ারি মাস, শীতটা একটু বেশিই ছিল। রঘু স্নান করবার তাগিদ দিলে বলেছিলাম, না স্নান করব না, বড় শীত পড়েছে, আর শরীরটাও খারাপ খারাপ করছে, ভাতটা তো খাবো না, চা আর পাউরুটি দিয়ে যা এখানেই খাবো। রঘু আর চুপ করে দাঁড়িয়েই ছিল। ওটা ওর স্বভাব, যে কথা মনোমতো হয় না তার প্রতিবাদ করে না, কিন্তু কথাটা মেনে চলেও যায় না, দাঁড়িয়ে থাকে। আমি বলেছিলাম, কি ডাক্তারবাবুর কাছে লোক ভেজি? না,
সে ওবেলা হবে খন। কুইনিন খেয়ে নিন, ইটার স্বাদ। সে হুইস্কির বোতলটার দিকে ইঙ্গিত করেছিল। আমি সেদিন শিউরে উঠেছিলাম সুলতা। না, ধর্ম, সম্পদ, শক্তি তিন যখন ব্যভিচারে প্রমত্ত করে মানুষকে, তখন ওই বস্তুটাই তার প্রথম উপকরণ। না, খাবো না। পড়তে শুরু করেছিলাম রায়বাহাদুরের ডায়েরি। এই সময় আর একজন এলেন, কালীবাড়ির পূজক। চরণোদক এবং নির্মাল্য নিয়ে এসেছেন রায়বাড়ির সবচেয়ে মোটা শরীর এবং সম্পদশালী বংশধরটিকে দেবার জন্য। এটার ব্যবস্থা করেছিলেন মেজদি। তিনি ধমকে বলে এসেছিলেন, রায়বাড়ির অন্য শরিকেরা ঠাকুরবাড়ি গিয়ে পাতা পেড়ে খেয়ে আসে, ও যায় না, সকলের সঙ্গে ওর তুলনা চলে না, ওকে নিত্যি এসে দিয়ে যাবেন চরণোদক পুষ্প। কথাটা মানতেন পূজকেরা, শুধু ভয়েই নয়, খানিকটা শ্রদ্ধাও ছিল। আমি কীর্তিহাটে আসবার পর থেকে দেবসেবার জন্যে মেজদিদি অনেক ব্যবস্থা করেছিলেন, ঠাকুরদের অভাব মিটেছিল। আমি পূজককেও বলেছিলাম না, তারপরই বলেছিলাম, মানে ওই তাকে রেখে যান, পরে আমি খাবো, পুষ্প মাথায় ঠেকাবো, এখনও স্নান করিনি, বাসি কাপড় ছাড়া হয়নি। ধর্মের উপরে আমার সেদিন হুইস্কির চেয়েও বেশি ভয় হয়েছিল। শুধু ভয় নয়, বিরাগ, তীব্র বিরাগ আমার মনে জেগে উঠেছিল। সম্পত্তি পূর্বপুরুষের, দেবতা তারা স্থাপন করে গেছেন। তাছাড়া মনে পড়েছিল ভবানী দেবীকে, তাই ঘৃণা করতে পারিনি, মানুষের জীবনের বিষ বলতে পারিনি। নইলে তাই সেদিন বলতাম উচ্চকণ্ঠে, এবং সম্পত্তির দেবোত্তর, নইলে বলতাম আর এক পয়সাও দেব না আমি পুজোর জন্যে। একটানা পড়ে গিয়েছিলাম রত্নেশ্বর রায়ের দিনলিপির মধ্যে তার বংশকথা। রায়বাহাদুর বংশকথা শেষ করেছেন শ্যামাকান্তের মৃত্যুতে। তারপর রায়বাড়ির বিবরণ রায়বাহাদুরের দৈনন্দিন ডায়েরিতে তারিখে তারিখে লিখে গেছেন। যখন শেষ করলাম বংশকথা, তখন বেলা অপরাহ্ন পার হচ্ছে। অভিভূত চিত্ত নিয়ে উঠেছিলাম। চোখের উপর ভাসছিল শ্যামাকান্তের মৃত্যু দৃশ্য, কানে যেন শুনতে পাচ্ছিলাম শ্যামাকান্তের শেষ কথাগুলি। বিশ্বের মহাশক্তিকে আয়ত্ত করতে চেয়েছিলেন তিনি সনাতনী নারী রূপে, যিনি হবেন তার ভোগ্যা, তার দাসী। কি ভয়ঙ্কর বাসনা, কি নিঃসীম স্পর্ধা! প্রচণ্ড আঘাতে বারবার আহত হয়েছেন। শক্তি বাঘিনীর শিকার নিয়ে খেলার মতো নিষ্ঠুর খেলা খেলেছে। বারবার তিনি মা বলতে চেয়েছেন, গড়িয়ে পড়তে চেয়েছেন, কিন্তু তার কামার্ত শক্তি, পিপাসার্ত চিত্ত বারবার না বলেছে। মৃত্যুকালেও তিনি অকপট কণ্ঠে স্বীকার করে গেছেন, বলে গেছেন আবার তাকে আসতে হবে বাসনা পূর্ণ করতে। মহেশচন্দ্রকে বলে গেছেন ভবানীর বিবাহ দিয়ে অন্যায় করেছে, তার গর্ভের সন্তান সূত্রে বংশেও এই বাসনা অর্ষাবে। রায়বাহাদুর দৃঢ় সংকল্প করেছিলেন তার বংশ পরিচয়ের শেষে রয়েছে আমি এ পাপকে মুছে দিয়ে যাব। কিন্তু তা হয়নি। বেদনা ভারাক্রান্ত চিত্ত যেন শ্রান্ত হয়ে পড়েছিল। রঘুকে ডেকে বলেছিলাম, ওই ছত্রী ঘরে ইজি চেয়ার পেতে দে। নিজে বেরিয়ে এসে দাঁড়ালাম ছত্রী ঘরে। শীতের অপরাহ্নে সন্ধ্যায় সেদিন আকাশটা গাঢ় লাল হয়ে উঠেছিল। সন্ধ্যা হতে তখনও আধ ঘণ্টা দেরি, কিন্তু সূর্য তখনই যেন আবিরের থালার মতো হয়ে উঠেছে। ছত্রীঘরের মাথা থেকে পশ্চিম দিক অবারিত। একটা শালবন আছে, তার ওপারে দিগন্ত একেবারে কাঁসাইয়ের বাঁকের ওপার পর্যন্ত দেখা যায়। ছত্রীঘরে চেয়ার পেতে ওই দিকে তাকিয়ে মনটা খানিকটা প্রীত হলো। নিজে ছবি আঁকি, রঙের নেশা ধরল। আমার ক্ষতবিক্ষত হৃদয়ের মতো রক্তাক্ত হয়ে উঠেছিল বললে অর্থহীন কাব্য করা হবে, এবং তা ভাবিও নি। তবে চোখ জুড়ানো লালচে আকাশের দিকে তাকিয়ে মন খানিকটা সুস্থ হলো। কেমন যেন খুব একটা তীব্র শোকার্ত ক্ষোভ শান্ত হয়ে এলে যেমন হয় তেমনি। রঘুকে বললাম, কফি করে নিয়ে আয়। মনে পড়ল মেজদিকে, তিনি থাকলে একটা সহজ সান্ত্বনা দিতে পারতেন। হয়তো বলতেন, ওরে তুই ভুল বুঝেছিস, শ্যামাকান্ত মুক্তি পেয়ে গেছেন, সিদ্ধি পেয়েছেন, ছেলের মতোই মা তাকে কোলে তুলে নিয়েছেন। না হয় বলতেন, ওরে ভাই জগৎ শুদ্ধই ওই চলছে রে, কম আর বেশি। বেশ তো,
তুই না হয় এর প্রায়শ্চিত্ত কর, মুক্তি দে রায়বংশকে, দীক্ষা নে, মা ভাব জগৎ সংসারকে। রামকৃষ্ণদেবের কথা বলে বলতেন, স্বয়ং পরমহংস ঠাকুর শ্যামাকান্তের মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন। ও কি মিথ্যে হয়? না হয় একটা লাগসই রসিকতা করতেন। হঠাৎ পায়ের শব্দ শুনে ফিরে তাকালাম। পায়ের শব্দটা নরম, তার সঙ্গে কাপড়ের খসখস শব্দ। দেখলাম অর্চনা এবং তার পিছনে কেউ। অর্চনা সেই কাল রাত্রে মেজদিদির জন্য কেঁদে চলে গেছে। তার সঙ্গে তার বিয়ের সম্বন্ধের সংবাদটাও দিয়ে গেছে। আমি বলেছিলাম, তুই ভাবিস নে, জগদীশ কাকার কাছে গিয়ে আমি তাকে বলে এর ব্যবস্থা করব। ওই বউ মরা দারোগা পাত্রের সঙ্গে বিয়ে দিতে দেব না। আমি সম্বন্ধ করব, টাকা কড়ি যা লাগে ভার আমার। কিন্তু আজ সারাটা দিন তা মনে পড়েনি। রায়বংশের পুরুষদের পাপের কথা ঘেঁটেই দিন শেষ করেছি। হয়তো তাই বলতে এসেছি, জগদীশ কাকার অন্দরে কথাটা নিয়ে অনেক দূর এগিয়েছে। এক নজর দেখেই আমি মুখ ফেরালাম। সামনের দিকে তাকিয়ে বললাম, আয়। অর্চনা বললে, তোমার শরীর নাকি ভালো নেই, স্নান করনি, সারাদিন খাওনি। বুঝলাম রঘু বলেছে। কথাটা স্বীকার করে নিয়েই বললাম, হ্যাঁ। গোয়ানপাড়ার কুইনি এসেছে, আমার কাছে গিয়েছিল, তোমাকে কি বলবে। কুইনি? হ্যাঁ, এই তো আমার সঙ্গে। এবার উঠে দাঁড়িয়ে ফিরে তাকালাম পূর্ব মুখে। ওরা পশ্চিম দিকে মুখ করে ছত্রী ঘরে ঢুকেছে। অর্চি আগে, কুইনি পিছনে একটু দূরে। সম্ভ্রম করে অর্চির সঙ্গে এগিয়ে আসতে পারেনি। আমার সম্মতির অপেক্ষা করছে। তাতে ছত্রীর ছাদের ছায়াটা ওর মুখে বা গায়ে পড়েনি। আকাশের লাল রঙের প্রতিফলন পড়েছে। শ্যামবর্ণা মেয়েটিকে বড় চমৎকার লাগলো। ওবেলার মতো নয়, এবেলা সে একটু পরিচ্ছন্ন হয়ে এসেছে। খ্রিস্টান ঘরের মেয়ে, ওরা আমাদের বাঙালি হিন্দুদের থেকে আগেই ফেরতা দিয়ে কাপড় পরে। 1937 সালে তখনও আমাদের মেয়েরা কাপড় পরার এ ভঙ্গি আটপৌরে করে তোলেনি। এমন রুখু চুল তখনও রেওয়াজ হয়নি, কিন্তু ওদের সমাজে এটা তখন আটপৌরে ব্যাপার। তাছাড়া রূপ শুধু চোখই দেখে না, মনও দেখে। আমার মনটাই সেদিন কুইনির ওপর মমতাচ্ছন্ন হয়েছিল। ওর সঙ্গে যেন রক্তের আকর্ষণ অনুভব করছিলাম। পরিপূর্ণ গোধূলি আলোর একটা বিশেষ রূপ আছে, যাকে বলে কোণে দেখা আলো। কালো মেয়েও নাকি এ আলোয় সুন্দরী হয়ে ওঠে। তাই হয়েছিল কুইনি। অর্চনা বললে, এসো কুইনি। কুইনি বললে, নমস্কার স্যার। কি খবর কুইনি? হ্যারিস কি আবার গোলমাল জুড়েছে? না স্যার, সে চলে গেছে। এসো, ভেতরে এসো। বসতে দেবার আসন ছিল না। আমি হেঁকে বললাম, রঘু, দুখানা বেতের চেয়ার আন। অর্চি বললে, আমি যাচ্ছি, পাঠিয়ে দিচ্ছি। আর খাবার কি আছে দেখি। রঘু বলছে তুমি সারাদিন 2 টুকরো পাউরুটি খেয়ে আছো। শরীর খারাপ, তবু ডাক্তার ডাকতে দাওনি। আমি বুঝতে পারছি মেজ দিদির দুঃখ নিয়ে মাথা ভার করে মন খারাপ করে বসে আছো। পুরনো কাগজ ঘাঁটছ, কি খুঁজছ তুমিই জানো। সে চলে যেতে যেতে বললে, কুইনি যা বলবে তা তোমাকে গোপনে বলবে, তার জন্যেই আমার কাছে গিয়েছিল। তুমি বলো কুইনি, আমি ভিতরে যাচ্ছি। কথাটা তুমি সেরে নাও। বুকটা ধক করে উঠল। গোপনে কুইনি কি বলবে? সে কি জানে তার সঙ্গে রায়বংশের সম্পর্কের কথা? তার মুখের দিকে আমি এক দৃষ্টে তাকিয়েছিলাম। সে দৃষ্টি তার রূপ দেখবার দৃষ্টি নয়, তার মন দেখবার দৃষ্টি। কুইনি কাপড়ের ভিতর থেকে একখানা পুরনো বড় খাম বের করলে। আমি জিজ্ঞাসা করলাম, ওগুলো কি কুইনি? কুইনি মৃদুস্বরে বললে, এলিয়ট রোডের বাড়ির দলিল আর 3খানা চিঠি আছে এর মধ্যে। মা আমাকে মরবার সময় দিয়ে গিয়েছিলেন, আপনি পড়ে দেখবেন। হাতে করে নিয়েও আমি বললাম, হ্যারিস যদি চলে গিয়ে থাকে তবে দলিল দেখার কি দরকার আছে? যদি মামলা মোকদ্দমা করে তখন দেখব বরং। কুইনি মৃদুস্বরে বলেছিল, কিন্তু আমার দিকে তাকিয়েছিল পূর্ণ দৃষ্টিতে। কোনো সংকোচ, যে সংকোচ দরিদ্রের থাকে ধনীর কাছে, নারীর থাকে পুরুষের কাছে, তার এক বিন্দু ছিল না
তার দৃষ্টিতে। সে বললে, কিন্তু পড়ে দেখলে আমি খুশি হব। বেশ, তাহলে পড়ব। তাহলে আমি যাই? সে কি, অর্চি আসুক? না, আমি যাই। সন্ধে হয়ে আসছে, ওপারে যেতে হবে, দেরি হয়ে যাবে। আমি অর্চি দিদিকে বলে যাব। সে চলে গেল। আমি দাঁড়িয়েই রইলাম। শীতের সন্ধ্যের মুখটায় সূর্য অত্যন্ত দ্রুত অস্ত যায়। ওই অস্তমান সূর্যকে সামনে রেখেই সে চলে গেল কাঁসাইয়ের গর্ভে নেমে। পিছন দিক থেকে একটা সিলুয়েটের ছবির মতো মনে হচ্ছিল। অর্চনা এসে বললে, আর বাইরে না, এর মধ্যেই কনকনে ঠান্ডা পড়েছে, ভেতরে এসো, ঠান্ডা লাগবে। কি দেখছো? আঙুল দেখিয়ে বললাম, কুইনি যাচ্ছে, সিলুয়েট ছবির মতো। অর্চনা বললে, মেয়েটা ওদের পাড়ায় খাপ খায় না। কি করে খাবে? ও শিক্ষিত, তাছাড়া ও তো বাঙালি। তারপর যে কথাটা জিভের ডগায় এসে পড়ল তা বলতে গিয়ে থমকে গেলাম। বলতে গেলাম, ও বাঙালি শুধু নয়, ওর মধ্যে রায়বাড়ির রক্তের সংস্রব আছে। আমার থমকে যাওয়াটা এত সুস্পষ্ট যে তা অর্চনার নজর এড়ায়নি। সে বললে, আর কি বলো তো? উত্তর খুঁজে যা পেলাম সে আর্টিস্টের উত্তর। বললাম, মেয়েটা বড় ভালো মডেল। মডেল মানে ছবির? হ্যাঁ, ফিগারটা বড় ভালো। গোধূলির আলোয় ও দাঁড়িয়েছিল, দেখেছিলি? দেখেছিলাম, কিন্তু ওসব মতলব ছাড়ো, কেলেঙ্কারির বাকি রাখবে না লোকে। বলেছিলাম, না, সে মতলব নেই, চল। অর্চনা যে বলে গেল সুলতা আমি কুইনিকে একদিন দেখে পাগল হয়ে গেলাম, সে ধারণার বীজ এই দিনটির এই ঘটনা। তবে একটু চুপ করে থেকে সুরেশ্বর বললে, তবে একেবারে সত্য নয় এও আমি বলবো না, সত্য কিছুটা আছে বই কি, নইলে ওর ঋণ শোধের জন্য এতখানি হয়তো আমি করতাম না। ঋণ? সুলতা প্রশ্ন করলে। সুরেশ্বর বললে, রায়বংশের বা আমার পিতামহের ঋণ। সেদিন যে পুরনো খামটা আমার হাতে সে দিয়ে গিয়েছিল, সন্ধ্যের পর সেখানা থেকে বের করেছিলাম, তার মধ্যে যা আছে সব। একখানা দলিল, দলিলদাতা রায়বাহাদুর রত্নেশ্বর রায়, গ্রহিতা ভায়োলেট প্রিদ্রুস। যা দান করেছেন সে হলো এলিয়ট রোডের বাড়ি। দলিলখানায় বিশেষ কিছু নেই। বাড়িটি ভায়োলেট প্রিদ্রুসের প্রথম গর্ভজাত সন্তান রোজারিও প্রিদ্রুসের সন্তান সন্ততিরা পাবে। ঈশ্বর না করুন, যদি রোজারিও বা তার সন্তানের বংশ না থাকে, তবে ওই বাড়ি খ্রিস্টান আইন মতে তার অন্য উত্তরাধিকারী পাবে। দানের কারণ হিসেবে লিখেছেন, ভায়োলেট প্রিদ্রুসের পিতা প্রিদ্রুস এবং তার ভাই প্রিদ্রুস একসময় বীরেশ্বর রায় রত্নেশ্বর রায়কে বিপদ থেকে উদ্ধার করেছে। সংক্ষিপ্ত কয়েকটি ছত্র, এর মধ্যে ফাঁক আছে, সে ফাঁক মারবার বা গোপন করবার জন্য কোনো চেষ্টা করেননি। ফাঁকটা এই সুলতা যে ভায়োলেটের বাপ ভাইয়ের উপকারের মূল্য হিসেবে যে বাড়ি দান করছেন, সে বাড়ি ভায়োলেটকে দান করছেন না কেন, বা তার গর্ভে রোজারিওর পরে যারা আসবে তারাই বা পাবে না কেন? গোপাল পাল বা ঘোষের নাম দলিলে নেই। এরপর ছিল দুখানা চিঠি। একখানা রায়বাড়ির অ্যাটর্নির চিঠি। তিনি ভায়োলেটকে লিখেছেন রোজারিও প্রিদ্রুসের মা হিসেবে। লিখেছেন, ম্যাডাম, তোমার ছেলে রোজারিও প্রিদ্রুসের লেখাপড়া এবং শিক্ষাকাল সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ভরণ পোষণের জন্য আমার মক্কেল মিস্টার ডি রায়, জানবাজারবাসী, শর্ত সাপেক্ষে মাসিক 100 টাকার ব্যবস্থা করেছেন এবং আপনার নিজের জন্য আজীবন মাসিক 50 টাকারও ব্যবস্থা করে আমাদের নির্দেশ দিয়েছেন। রোজারিও প্রিদ্রুস সম্পর্কে শর্ত এই যে রোজারিওকে কোনো উপযুক্ত মিশন স্কুলে পড়তে হবে, থাকতেও হবে স্কুল সংলগ্ন বোর্ডিংয়ে বা অপর কোনো উপযুক্ত মিশন বোর্ডিংয়ে। এই খরচ সে তার 18 বছর বয়স পর্যন্ত পাবে। কোনো কারণেই লেখাপড়া ছেড়ে দিলে এ খরচ সে পাবে না। আপনার সম্পর্কে কোনো শর্ত নেই, আপনি এই 50 টাকা বৃত্তি আজীবন পাবেন। আপনি রোজারিও প্রিদ্রুসকে সঙ্গে নিয়ে আমাদের আপিসে এলে এ সম্পর্কে ব্যবস্থা করা হবে। দ্বিতীয় পত্রখানা আমার ঠাকুরদা দেবেশ্বর রায়ের নিজের হাতে লেখা এবং লিখেছিলেন ভায়োলেট প্রিদ্রুসকে। সোজা ভায়োলেট সম্বোধন।
ম্যাডাম নয়, প্রিয় নয়, মাই ডিয়ার ম্যাডাম তো নয়ই, শুধু ভায়োলেট। তোমার পত্র পেয়েছি। রোজারিও লেখাপড়া ছেড়েছে, সেই কারণে তার মাসিক খরচ বন্ধ হয়েছে। এই শর্তেই তাকে খরচ দেওয়া হতো। আমি অত্যন্ত দুঃখিত ভায়োলেট যে রোজারিও সম্পর্কে সমস্ত ব্যবস্থা করা সত্ত্বেও সে এই বয়সেই এমন দুর্দান্ত হয়ে গেল। তাকে শিক্ষিত ও মার্জিত রুচি করে তুলতে আমার দায়িত্ব আমি পালন করেছি, এ মনে করেও সান্ত্বনা পাচ্ছি না। তোমার সম্পর্কেও তাই ভায়োলেট। আমি তোমার সম্পর্কেও সকল খবর রাখি। আমি কিছুতেই ভুলতে পারি না যে একদিন তুমি সত্যই আমাকে ভালোবেসেছিলে এবং আমিও সে সময়ে তোমাকে ভালোবাসতাম। সঙ্গে সঙ্গে এটাও ভুলতে পারি না যে তুমি এবং আমি পরস্পর থেকে দূরে সরে গিয়ে ভালোই করেছি, না হলে দুজনেই নিষ্ঠুরতর যন্ত্রণা ভোগ করতাম। ঈশ্বরে আমি বিশ্বাস করি না, তবুও এক্ষেত্রে এই কথাটা ছাড়া আর কথা খুঁজে পাচ্ছি না যে ঈশ্বর যা করেন তা মঙ্গলের জন্যই করেন। তোমার আজকের দুঃখ দুর্দশা এসবই তোমার কর্মফল, এর দায় বিন্দুমাত্র আমার নেই। তবু পুরনো দিনের কথা স্মরণ করে এ মাস থেকে তোমার 50 টাকা বরাদ্দ বাড়িয়ে 100 টাকা করে দিলাম। রোজারিওর প্রতি কর্তব্য আমি অবশ্য অস্বীকার করব না। সে লেখাপড়া করলে না। আমি খবর নিয়েছি শিক্ষকেরা তার সম্পর্কে কোনো আশা করেন না এবং তারা তাকে স্কুলে রাখতেও রাজি নন। এক্ষেত্রে আমি মনে করি তাকে এই সময় থেকেই কাজের মধ্যে টেনে আনা উচিত। কাজ করতে করতে সে কাজের মানুষ হয়ে উঠতে পারে। তুমি তাকে আমাদের রে অ্যান্ড কোম্পানি, সোয়ালো লেন ঠিকানায় পাঠিয়ে দিও। আমি তাকে চাকরি দেব। সে এখন মাসে 80 টাকা পাবে এবং তাকে বলে দিও কাজে গাফিলতি হলে কাজ থেকে কোম্পানি যে কোনো মুহূর্তে ছুঁড়ে ফেলে দেবে। পুরনো কটি দিনের স্মৃতিকে মনে করে তোমাকে আন্তরিক সহানুভূতি জানাচ্ছি। আরও একখানা চিঠি ছিল, সেখানা রে অ্যান্ড কোম্পানির অফিসের চিঠি। চিঠিখানা মিসেস পিদ্রুসের নামে। অত্যন্ত সংক্ষিপ্ত চিঠি। মিস্টার রোজারিও পিদ্রুসের আকস্মিক মৃত্যুতে আমরা অত্যন্ত দুঃখিত হয়েছি। সে আমাদের একজন অত্যন্ত বিশ্বস্ত কর্মচারী ছিল। কোম্পানি তার এই অকাল মৃত্যুর কথা বিবেচনা করে তার একমাত্র কন্যার ভরণ পোষণ এবং পড়াশোনার জন্য ব্যবস্থা করতে চায়। তুমি এর জন্য অনুগ্রহ করে আমাদের অ্যাটর্নির সঙ্গে দেখা করো। আজ এই পর্যন্তই। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।